আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 9 পড়ব। আচ্ছা, তাহলে চলো আমরা চ্যাপ্টার 9 এর এমসিকিউটা শুরু করি। তাহলে কি বলছে? ফার্স্টে বলছে একটা নিউক্লিয় বিক্রিয়া দেওয়া আছে আর বলছে এক্স এর পরিচয় কি হবে। তাহলে আমাদের এক্সটা বের করতে হবে। আমরা কি জানি? বিক্রিয়কের এই টাইপের ম্যাথে বিক্রিয়কের মোট এ ইকুয়াল টু উৎপাদের মোটে। এ দ্বারা কি বুঝাই? এ দ্বারা বুঝাইতেছি পারমাণবিক ভর। আর ওদিকে কি হবে? এইগুলাকে আমরা কি বলতেছি? এগুলাকে আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা, নিচের গুলাকে। তাহলে কি বলবো? বিক্রিয়কের মোট জেড টু উৎপাদের মোট জেড। তাহলে এখানে আমরা একটু নামকরণ করি। তাহলে বিক্রিয়কের মোটে এখানে বিক্রিয়কেরটা কত? বিক্রিয়কের দেখা যাইতেছে 14 4 আর 14 আর 4। এই বিক্রিয়কের ক্ষেত্রে হবে 14 প্লাস 4। আর উৎপাদের ক্ষেত্রে কি হবে? উৎপাদের ক্ষেত্রে হইতেছে 16। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে 16 হাইড্রোজেন আছে 2টা। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য পারমাণবিক ভর কত? 1 করে। তাহলে 1 গুণ 2। এই এক্স এর যে পারমাণবিক ভর সেটার নাম দিলাম এ, আর যে পারমাণবিক সংখ্যা সেটা দিলাম জেড। তাহলে প্লাস, তাহলে আলটিমেটলি তোমার এ এর ভ্যালু কত আসতেছে? 0 আসতেছে। জেড এর কথা যদি চিন্তা করি, বিক্রিয়কের জেড এর কথা কি? এই পাশে আছে কত? 7, এই পাশে আছে কত? 2। তাহলে 7 প্লাস 2। আর এদিকে কত আছে? 8 আর 8। আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, কিন্তু হাইড্রোজেন আছে 2টা। 1 গুণ 2। আর এখানে তোমার যে পারমাণবিক সংখ্যা সেটাকে কত ধরছি? জেড ধরছি। অতএব যে জেড এর ভ্যালু, সেই জেড এর ভ্যালু কত চলে আসবে? জেড এর ভ্যালু চলে আসবে -1। তাহলে আমরা যদি লিখতে যাই তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় যে ভর সংখ্যা 0 এবং প্রোটন সংখ্যা কত? -1। তার মানে ভর সংখ্যা 0 কত? -1। তাহলে এটা কি? এটা কার মতো? এটা হলো তোমার 20টা রশ্মি, বা তোমার কি হবে? ইলেকট্রন হবে। যেহেতু 2টা রশ্মি নাই, ইলেকট্রনটা আছে, ইলেকট্রন আছে, তার মানে অ্যান্সার হবে কোনটা? ইলেকট্রন। তারপরটা বলতেছে নিচের কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, কোনটা আলফা কণা? আলফা কণাকে কিভাবে লিখি? এভাবে লিখি, হিলিয়াম 2+, এদিকে 4। তারপর কি বলছে? নিউক্লিয়াসের আয়তন এর ভর সংখ্যা কি? এর ভর সংখ্যার সমানুপাতিক। কিভাবে? এই যে আয়তনের সাথে এটা সম্পর্ক কি? 4/3 পাই আর কিউব। তার মানে আয়তনের সাথে আর কিউবের সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধের ক্ষেত্রে আর কিউব সমানুপাতিক কি হয়? এ হয়। তাহলে এখানে কি লেখা যায়? আলটিমেটলি ভি সমানুপাতিক আর কিউব। আর আর কিউব কার সমানুপাতিক? ভরের সমানুপাতিক, ভর সংখ্যার সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক কি লেখা যায়? এ লেখা যায়। তার মানে দেখা যাইতেছে আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। তারপর কি বলছে? আবার বলছে বোরের পরমাণু মডেল অনুযায়ী ঘূর্ণনশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বল কত হয়? mv²/r হয়। আবার ভি ইকুয়াল টু, মানে বেগ ইকুয়াল টু কি? ওমেগা। তাহলে আলটিমেটলি এখানে কি চলে আসে? m⍵² r। তাহলে 1 2 সঠিক। 3 নাম্বার যে অপশনটা আছে সেই 3 নাম্বার অপশনটা কি বলতেছে? 3 নাম্বার অপশনটা বলতেছে f = mr²/α। এটা হবে না। কেন হবে না? mr² আলফা মানে কি? আলফা মানে হলো তোমার কৌণিক বেগকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে কৌণিক ত্বরণ পাবো। আলফা মানে কৌণিক ত্বরণ। তাহলে তোমার ফরম্যাটটা কি আসতেছে? mr²ω/t। এইটা কিন্তু এটাকে যদি তুমি ভাঙো, ভি ওমেগা যদি ভাঙো, ওমেগা মানে কি? ওমেগা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি? v/r। ওমেগা ইকুয়াল টু কি? v/r * t। আলটিমেটলি তোমার কি আসে? mrv/t। mrv/t এটা কি? এটা কিছু না। mrv/t এটা কি কোনো কিছু আসে? বেগ বাই সময় মানে কি? তোমার ত্বরণ। m/r এরকম কিছু একটা আসে, যা আসলে এখানে কেন্দ্রমুখী বল বলতেছে mv²/r। কেন্দ্রমুখী বল এখানে mr আসে, কিন্তু mv²/r আসা কি না? সম্ভব না। তার মানে এইটা কি? ভুল। তাহলে কোনটা সঠিক? 1 ও 2 সঠিক। তাহলে কি বলছে? কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক? আয়রন।
নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি কি সর্বাধিক। আয়রনের নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক, কারণ কি আয়রনটা একটু বেশি স্থিতিশীল, তাই নিউক্লিয়াস এর প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তিও এটা কি হয় সর্বাধিক হয়। তারপর কি বলছে হাইড্রোজেন পরমাণুর বেগ, হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধের লেখচিত্র কোনটি? আচ্ছা, বেগ বনাম ব্যাসার্ধের লেখচিত্র এটা চেয়েছে, তাহলে আমরা কি জানি ফর্মুলা mvr nh/2π। এখন কাকে কাকে নিতে বলছে? বেগ আর ব্যাসার্ধকে। বেগকে কোন অক্ষে রাখতে বলছে? ওয়াই অক্ষে। যাকে ওয়াই অক্ষে রাখি তাকে সিঙ্গেল রাখি, আর যেটাকে এক্স অক্ষে নিব এটাকে দুই পাশে রাখি। তাহলে nh/2π বাই n ইন্টু 1/r। এখন খেয়াল করি, এখন কি বলছে এইটাকে কোন অক্ষে রাখতে বলছে? ওয়াই অক্ষে বেগকে। আর এই পুরো জিনিসটা তো ধ্রুব, তাই এটা কনস্ট্যান্ট। আর কে কোন অক্ষে রাখতে বলছে? এক্স অক্ষে। তাহলে xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরা গ্রাফ কেমন? আয়তাকার অধিবৃত্ত মানে সিনেমা। তারপর বলছে কোনটি তেজস্ক্রিয় মৌল? কার্বনটা হলো তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে তারপরটা বলতেছে কোন মৌলের অর্ধায়ুটি 60 সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা কত হবে? অক্ষত পরমাণুর সংখ্যা কত হবে মানে তোমার কাছে অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুর সংখ্যার কত গুণ সেটা জানতে চাইছে। তাহলে কি করবা? তোমার এখানে তুমি কি জানো? টি হাফ মানে অর্ধ ইকুয়াল টু লন 2/λ। তাইলে খেয়াল করো, এখানে তোমাকে বলাই আছে অর্ধেকটা হলো টি, লন 2/λ। ল্যামডা বা অবক্ষয় ধ্রুবক কত চলে আসে? লন 2/t। তাইলে এখন খেয়াল করো, এখন তুমি কি জানো? তুমি জানো n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন তোমাকে বলে দিছে যে তোমার সময়টা কত? সময়টা কত হবে? সময়টা হবে 60, আর ল্যামডার ভ্যালু তুমি বাইর করছো লন 2/t। আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হলো 60 সময় পর এই পূর্বের পরমাণু সংখ্যা অক্ষত পরমাণু সংখ্যার অনুপাত কত সেটা জানতে চাইছে। যে এটা হলো অক্ষত পরমাণু সংখ্যা, এটা হলো পূর্বের পরমাণু সংখ্যা বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে এইটি কাটা, তাহলে আলটিমেটলি কি থাকবে? n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস লন 2/6। এই লন কিন্তু 2 এর সাথে, 6 এর সাথে না, লন কিন্তু কার সাথে? 2 এর সাথে। 6 আলাদা, লনের ভিতরে শুধুমাত্র কি আছে? 2 আছে। n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে এইভাবে লেখা যায় লন 2 টু দি পাওয়ার 6। তাহলে এখন খেয়াল করো, আমরা কি জানি? e টু দি পাওয়ার লন x ইকুয়াল টু কি? x না? তাহলে আলটিমেটলি এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার লন 2 মানে হবে 1/2 টু দি পাওয়ার কত? 6। মানে n ইকুয়াল টু কত? n নট 1/2 টু দি পাওয়ার 6, অর্থাৎ n ইকুয়াল টু n নট 1/কত? 64। তাহলে কি হইলো? তাহলে কি দাঁড়ালো লাস্ট পর্যন্ত? কি লাস্ট পর্যন্ত কি দাঁড়াইলো? লাস্ট পর্যন্ত দাঁড়াইলো অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা কত ভাগ? 1/64, মানে 64 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 64 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 64 n ইকুয়াল টু আলটিমেটলি আসছে n নট 1/64, তাহলে কত আসছে? 64 ভাগে 1 ভাগ। তারপরটা কি বলছে? তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও ভরায়ুর মধ্যে সম্পর্ক কি? তেজস্ক্রিয় মৌলের মধ্যে অর্ধায়ু ও ভরায়ুর মধ্যে সম্পর্ক হলো অর্ধায়ু হলো টি হাফ ইকুয়াল টু লন 2/λ, আর ভরায়ুর সম্পর্ক হলো টাউ ইকুয়াল টু 1/λ। অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু, এটাকে যদি এভাবে লিখি লন 2 ইন্টু 1/λ, টি হাফ ইকুয়াল টু কি হচ্ছে? লন 2 1/λ। এটা মানে কি? 1/λ মানে হলো নট টাউ। খেয়াল করো, এই যে লন 2 এটা তো একটা কনস্ট্যান্ট পাম, তাহলে কনস্ট্যান্ট আর সমানুপাতিক চিহ্ন ওঠায়, কনস্ট্যান্ট আর সমান চিহ্ন ওঠায় একটা সমানুপাতিক সাইন দেওয়া হবে। তাহলে কি হয়? অর্ধায়ুটা ভরায়ুর কি হয়? সমানুপাতিক। ভরায়ুর কি? সমানুপাতিক। তারপর এটা কি বলছে? নিচের কোন রশ্মিটির অ্যানায়ন ক্ষমতা বেশি? নিচের কোন রশ্মিটির অ্যানায়ন ক্ষমতা বেশি?
আলফা রশ্মির অ্যানায়ন ক্ষমতা বেশি। আচ্ছা, এখন এই আলফা রশ্মির আয়নায়ন ক্ষমতা বেশি কেন? আয়নায়ন ক্ষমতা বেশি কারণ হলো এটার ভর উচ্চ ভর, আর যদি কোনো কণাকে আঘাত করে, তার ইলেকট্রন ছিঁড়ে ফেলতে পারে, ইলেকট্রন ছিঁড়ে ফেলতে পারে, ইলেকট্রন ছিঁড়ে ফেলতে পারে। তো যেহেতু উচ্চ ভর কোনো কণাকে আঘাত করে ইলেকট্রন ছিঁড়ে ফেলতে পারে, তাই তার আয়নায়ন ক্ষমতা কি হয়? বেশি হয়। তারপর কি বলছে? হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষ ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ? তাহলে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষে ইলেকট্রন বেগ কি? Vn। এটার ফর্মুলা কি? 2.18 into 10 to the power 6 into z by কি n। এই 2.16 into 10 to the power 6 এখান থেকে যে বেগটা বের হয় সেটা কিসে বের হয়? মিটার পার সেকেন্ড। এটাকে আমরা ধরো v নট দিই, z by n। এখন দেখো এখানে কয় নাম্বার কক্ষপথ আর কয় নাম্বার কক্ষপথ বলছে? চতুর্থ কক্ষপথ ও দ্বিতীয় চতুর্থ কক্ষপথ দ্বিতীয় কক্ষের কত গুণ সেটা জানতে চেয়েছে। তাহলে চতুর্থ কক্ষপথ v4 ইকুয়াল টু, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলছে জেড এর ভ্যালু কত? 1 আর z বাই n, n এর ভ্যালু কত? n এর ভ্যালু যেহেতু 4 নাম্বার বলছে তাহলে 4। তারপরটা কি? v2 ইকুয়াল টু কি হবে? v নট ইন্টু 1/2 নাম্বার। এখন বলছে চতুর্থটা কত গুণ? তাহলে 1/2 করো, 1/2 করো, 1 যদি 2 করো তাহলে কি হবে? v4 বাই v2। v4 এর ভ্যালু কত? v4 এর ভ্যালু হলো v নট ইন্টু 1/4, আর v2 ভ্যালু কত? v নট ইন্টু হাফ। তাহলে আলটিমেটলি v নট কাটা v4 2/1। তাহলে কি হবে? v4 বা v2, অতএব তোমার v4 ইকুয়াল টু হাফ v2। তার মানে চতুর্থ কক্ষপথের বেগটা দ্বিতীয় কক্ষপথের বেগের কত? অর্ধেক বা 0.5 গুণ, 0.5 অফ v2। তারপর কি বলছে? কোন তেজস্ক্রিয় পদার্থ 4000 বছরে 1/32 অংশ অবশিষ্ট থাকলে এর অর্ধায়ু কত? তাহলে কোন তেজস্ক্রিয় পদার্থের 4000 বছরে কত অংশ অবশিষ্ট থাকে? 1/32 অংশ। আমরা কি জানি? আমরা ফর্মুলা জানি n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখন এখানে তোমার কি বলছে যে তোমার অবশিষ্ট থাকে কত অংশ? 1/32 অংশ। কখন 1/32 অংশ অবশিষ্ট থাকে? যখন টি এর ভ্যালু কত? 4000। তাহলে আলটিমেটলি তোমার n নট কাটা, তাহলে ই টু দি পাওয়ার মানে কি? ই টু দি পাওয়ার, তাহলে এখানে তোমার কি আসলো? এখানে আলটিমেটলি তোমার চলে আসলো 1/32 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 4000। তাহলে এই যে ইটা এই পাশে গেলে পেয়ে যাবে 1/32 হয়ে যাবে, লন হয়ে যাবে, এটা ওই পাশে গেলে লন হয়ে যাবে, মাইনাস ল্যামডা ইন্টু 4000। আলটিমেটলি যে ল্যামডার ভ্যালু, সেই ল্যামডার ভ্যালুটা কত চলে আসবে? সেই ল্যামডার ভ্যালু চলে আসবে 8.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইয়ার ইনভার্স 1। যেহেতু ইয়ারে দাও মেরে বসে। অর্ধের ফর্মুলা কি ছিল? টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। 693 বাই ল্যামডার ভ্যালু কত পেলাম? 8.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখানে খেয়াল করলে দেখবে এখানে অ্যান্সারটা চলে আসে 800। তারপর কি বলছে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? অপার ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি ছিল? আর ইকুয়াল টু আর নট পি। যে নিউক্লিয়াসের ব্যাসার্ধের ধ্রুবক কত? 1.4। যে ব্যাসার্ধের ধ্রুবক। তারপর এখানে এ মানে কি? ভর। যার বের করবো, যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করবো তার ভর কত? 64। আচ্ছা, এখানে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা আসে 5.6। এখানে দেখো 64 কি? 64 হলো তোমার ভর, পারমাণবিক ভর, আর 1.4 এটা কি? ফ্যামটোমিটারে বসেছে। এখানে তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেটা ফ্যামটোমিটার চলে আসবে। আর 1 ফ্যামটোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। মনে রাখো এটা আসতে হবে। তারপর হচ্ছে আলফা কণা পরীক্ষায় কোনটির অস্তিত্ব পাওয়া গেছে? আলফা কণা পরীক্ষা মানে কি? রাদারফোর্ডের যে পরীক্ষাটা, সেখানে আমরা কি পেয়েছি? নিউট্রন পেয়েছি। তারপর কি বলছে?
তারপরটা বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধেকগুলো 1.8 দিন 5.4 দিন পরে মৌলটির কত অংশ অক্ষত থাকবে। তাহলে খেয়াল করো এখানে কি বলতেছে, এখানে বলতেছে আমার অর্ধায়ু মানে টি হাফ হলো 1.8 দিন। এখানে যেহেতু অর্ধায়ু জানো তাহলে তুমি কি জানো, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই টি হাফ ইকুয়াল টু ln 2 বাই টি ল্যামডা। তাহলে তোমার ল্যামডা ইকুয়াল টু কি ln 2 বাই টি হাফ। টি হাফ মানে কি, টি হাফ বা অর্ধেক তোমার কত দিন দেওয়া আছে 1.8 দিন, এটার অ্যাকচুয়ালি বিন্দু। এখন তোমার কি চাইছে 5.4 দিন পর মৌলটির কত অংশ অংশ থাকবে সেটা। তাহলে তুমি কি জানো n ইকুয়াল টু n নট ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে খেয়াল করো তাহলে এখানে কি চলে আসে n ইকুয়াল টু n নট ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডার ভ্যালু কত ln 2 বাই 1.8 আর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কিন্তু 5.4 দিন। এখানে বলছে 5.4 দিন পর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে 5.4। তাহলে আলটিমেটলি n এর ভ্যালুটা চলে আসবে n নট 1/8। তাহলে আলটিমেটলি কি লিখেছে তোমার কত অংশ অক্ষত থাকবে, আদি পরমাণুর 1/8 অংশ অক্ষত থাকবে। তার মানে অ্যান্সার কত 1/8। তারপর বলছে নিচের কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম অবলোহিত। এটা কিভাবে বুঝিয়েছিলাম, ওই যে অবলোহিত বুঝিয়েছিলাম এফ সমানুপাতিক 1/λ। তো যার ল্যামডার ভ্যালু বেশি তার কম্পাঙ্ক কি হয় কম হয়। তাহলে দেখা যায় এইগুলোর মধ্যে সবচেয়ে ল্যামডার ভ্যালু বেশি, তার ল্যামডার ভ্যালু বেশি হলো অবলোহিত। আচ্ছা তারপর কোশ্চেনটা করো। তারপরে কোশ্চেনে একটা বিক্রিয়া দশা আছে, এখানে একটু ভুল বলা আছে, এটা সুই দেওয়া হবে, ঠিক আছে প্রশ্ন ভুল দেওয়া। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে তোমার উপরে ভর দেওয়া আছে কত 14, 4 এটা 17। তাহলে টোটাল বিক্রিয়কের ভর কত হলো, টোটাল বিক্রিয়কের ভর হলো 18। তাহলে এইটা কত হবে 1। তাহলে তুমি যে ভরটা পাইলা, ভর যে এক্স কণার যে ভর এক্স এটা জেড, তাহলে এটাকে আমরা ভর পাইলাম কত 1। তাহলে খেয়াল করো এখন কি জানি, এখন ধরো এই যে এটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, 7 2 9, অক্সিজেনের কত 8। তাহলে অবশ্যই এইটার ক্ষেত্রে তোমার যে ক্ষেত্রে যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যা তোমার কত হবে, সেই প্রোটন সংখ্যা হবে তোমার 1। খেয়াল করো তাহলে তোমার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে এখানে কত আসে 7 যোগ 2 মানে 9, অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা 8, এক্স এর পারমাণবিক সংখ্যা কত 1। তাহলে এক্স এর পারমাণবিক সংখ্যা কত 1, তাহলে যার ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা 1 সেটা কোন কণা, প্রোটন কণা। তাহলে কি বলছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এর ক্ষয় ধ্রুবক কি কি। দেখো অর্ধায়ুর সাথে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি ln 2/λ। তাহলে অর্ধায়ুর সাথে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক। তারপর কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে তেজস্ক্রিয় বিকিরণে এক খণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে 5000 ইয়ার সময় লাগে। রেডিয়ামটির ক্ষয় ধ্রুবক কত, মানে রেডিয়ামটির ক্ষয় ধ্রুবক বলতে ল্যামডা বুঝাইছে। তাহলে তোমার ধরে নিলাম রেডিয়ামটা শুরুতে ছিল n নট, এবং তারপর কি হয়েছে রেডিয়ামটা কত অংশে পরিণত হয়েছে n ইকুয়াল টু n নট বাই 5, মানে 1/5 পরিণত হয়েছে, মানে n নট ইকুয়াল টু n নট ইন্টু 1/5। এখন তোমার কাছে কি জানতে চাইছে, এখন তোমার কাছে জানতে চাইছে যে ক্ষয় ধ্রুবক কত, মানে ল্যামডা কত এটা জানতে চেয়েছে। তাহলে তুমি ফর্মুলা কি জানো, ফর্মুলা জানো n ইকুয়াল টু n নট ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখানে n এর ভ্যালু কত n নট বাই 5 ইকুয়াল টু n ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা। টি এর ভ্যালু কত বলছে 4000, সময়টা কত বলছে 5000। আলটিমেটলি তোমার এখানে কত চলে আসে 1/5, n নট তো কাটা 1/5 ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু 5000। তাহলে ইটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, লন হয়ে যাবে মাইনাস 5000 ইনটু ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত লন 1/5 মাইনাস 5000।
আলটিমেটলি ল্যামডা বা ফয়ের উপরে একটা ফয়ের উপরটা কিসের জন্য কত চলে আসবে? ফয়ের উপরটা চলে আসবে 3.22 ইন্টু 10⁻⁻4। এবং ওটা কিসে আছে? ইয়ারে আছে, তাহলে ইয়ার ইনভার্স 3.22 এটা কত? তারপর এটা কি বলছে, যে বিক্রিয়ার ফলে সূর্যে শক্তি উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা কোনটা? সেটা হলো ফিউশন বিক্রিয়া। যে সূর্যের শক্তি উৎপন্ন হয় সেটা কোনটা? ফিউশন বিক্রিয়া। তারপর কি বলছে, তেজস্ক্রিয় পদার্থের গড়ায়ু অর্ধায়ু এদের মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি? আমরা জানি টাউ বা গড়ায়ু ইকুয়াল টু 1/λ আর টি হাফ ইকুয়াল টু ln 2/λ। তাহলে ln 2 1/λ, ln 2 1/λ মানে কি? টাউ। এখন দেখো টি হাফ, এটাকে তুমি কোন অক্ষে বসিয়েছো? ওয়াই অক্ষে। এইটাকে কোন অক্ষে বসিয়েছো? এক্স অক্ষে। তাহলে এটা কি হবে? এম ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কোনটা? তারপর কি বলছে, বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি? nh/2 পাই। এখন বলছে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে, মানে n এর ভ্যালু কত? 2। এটা কত হবে? 2h/2 পাই। 2 কাটা মানে কিছু আসবে mvr ইকুয়াল টু h/পাই। এই mvr যেটা ছিল সেটাই তোমার কি? কৌণিক ভরবেগ h/পাই, h/পাই। তো এখানে এরকম একটা বিক্রিয়া দেওয়া হচ্ছে, আর এখানে বলা আছে এটা বিটা রশ্মি আর জেড এর ভ্যালু কত? প্লাস বিটা রশ্মি জেড এর ভ্যালু কত? এখন আমরা কি জানি, যদি বিটা হয়, যদি বিটা রশ্মি হয়, আমরা যদি এটা সলভ করতে যাই 23 নম্বরটা, বিটা রশ্মির জন্য আমরা কি জানি? বিটা রশ্মির জন্য জানি আমাদের যেটা নেওয়া হয় সেটা হলো 0, আর এদিকে তোমার এটা কত হয়? -1, মানে নিচেরটা। আমরা জানি বিক্রিয়কের মোট পারমাণবিক সংখ্যা বা জেড ইকুয়াল টু উৎপাদের মোট জেড। এখন দেখো এখানে কত দেওয়া আছে, এখানে বিক্রিয়ক এক্স এর জন্য কত? 82। আর উৎপাদন কত? উৎপাদন হইলো একটার জন্য জেড, আর একটা কি বললাম, যেহেতু বিটা রশ্মি, তাহলে আরেকটার জন্য কত? -1। আলটিমেটলি জেড এর ভ্যালু কত চলে আসে? জেড এর ভ্যালু -1 তো এই পাশে চলে গেলে প্লাস, তাহলে 83 চলে আসে। আচ্ছা, তারপর কোশ্চেনটা দেখি, বলতেছে শক্তির অধঃক্রমানুসারে নিচের কোনটি সঠিক? তো আমরা যদি 24 নম্বর কোশ্চেনটা সলভ করতে চাই, তাহলে 24 নম্বর কোশ্চেনের আমরা কি জানি? E ইকুয়াল টু এইচ নিউ। আবার E ইকুয়াল টু কি? নিউ মানে কি? c/λ। তার মানে যার ল্যামডার ভ্যালু কম তার শক্তি বেশি। এখন এখানে বলছে অধঃক্রমানুসারে সাজাতে। অধঃক্রমানুসারে সাজানো মানে কি? বড় থেকে ছোট সাজানো, বড় থেকে ছোট। এখন আসো, এই যে এইটা, এই যে তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা যদি আমরা জানতে চাই, ওই যে আমাদের একটা ছন্দ ছিল, তাহলে খেয়াল করো, তাহলে এই যে এটা হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্যের প্রমোদ ছন্দ। মহাজগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে আলোকিত করছে টেলিভিশন ও রেডিও। তাহলে দেখো এখানে তুমি যদি মহাজগৎ মানে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, তারপর এক্স রে রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান অবলোহিত মাইক্রোওয়েভ, আর এটা হলো বেতার তরঙ্গ। যত সামনের দিকে অগ্রসর হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। এখন খেয়াল করো এখানে তাইলে তোমার সবচেয়ে কম কার? সবচেয়ে কম দেখা যেতেছে গামা রশ্মি। এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? গামা রশ্মি। তারপর এক্স রে রশ্মি, তারপর কি? অতি বেগুনি রশ্মি। তাহলে এখানে তোমার যেহেতু তোমার সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হলো গামা রশ্মির, তাইলে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে কম হয়, তাহলে শক্তিটা কি হবে? শক্তিটা বেশি হবে। তারপর কি হয়? তারপর এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা একটু কম। তাহলে এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, তাহলে এক্স রে রশ্মির যে শক্তিটা আছে সেটা গামা রশ্মির চেয়ে কম হবে। আবার অতি বেগুনি রশ্মি, এইটা আবার আরো কম। তাহলে যেহেতু এটা সবচেয়ে বেশি কম, তাহলে এটা হবে কি? গামা রশ্মি থেকেও এর শক্তি ছোট হবে, এক্স রে রশ্মি থেকেও এর শক্তি কি হবে? ছোট হবে। তাহলে কোনটা? তাহলে ফার্স্টে গামা, তারপর এক্স রে, তারপর অতি বেগুনি। তাহলে কোনটা? ডি।
তারপর কি বলছে, এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ কোনটা? এনতম কক্ষপথের হাইড্রোজেনের জন্য। তাহলে আমরা কি জানি? আমরা জানি তোমার যে ব্যাসার্ধের ফর্মুলা সেটা হলো আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখন হাইড্রোজেনে আর নট এর ভ্যালু কত? 0.529 ইন্টু এন স্কোয়ার ভ্যালু তো জানি না, কিন্তু এখানে বলছে হাইড্রোজেন যেহেতু, তাহলে প্রোটন সংখ্যা কত? 1। আর এখানে যেটা বের হয় অ্যাংস্ট্রম বের হয়, তাহলে 0.529 মানে কি 0.53 ইন্টু এন স্কোয়ার। আচ্ছা, তারপর কোশ্চেনটা আমরা পড়ি। তারপর কোশ্চেনটা কি বলছে? তারপর কোশ্চেনটা বলতেছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধেক হলো 1.8 দিন। তার মানে অর্ধেক বলতে টি হাফ বুঝাইতেছে 1.8 দিন। আর এখানে বলতেছে 5.4 দিন পর কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? কত অংশ কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে খেয়াল করো, আমরা ধরে নিই শুরুতে ইনিশিয়াল অবস্থায় ছিল এন নট আর অবশিষ্ট অংশ হলো এন। তাইলে আমরা যদি ফর্মুলা লিখি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এখন আমাদের n নট ই টু দি পাওয়ার মাইনাস কতদিন পর তোমার জানতে হবে? 5.4 দিন পর। তাহলে তোমার টাইমের ভ্যালু কত? 5.4। কিন্তু আমি কার ভ্যালু জানি না, ল্যামডার ভ্যালু জানি না, কিন্তু এখান থেকে বাইর করা যাবে। এখান থেকে কিভাবে বাইর করা যাবে? টি হাফ মানে কি ln 2 বাই ল্যামডা 1.8। তাহলে তোমার ল্যামডার ভ্যালু কত আসবে? ln 2 বাই 1.8। ল্যামডার ভ্যালু কত আসলো? ল্যামডার ভ্যালু আসলো, ল্যামডার ভ্যালু চলে আসছে 0.39385। তারপর তাহলে এখানে তুমি কত পাবা? n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার, এখানে ল্যামডার ভ্যালু তুমি কত পেলাম? ল্যামডার ভ্যালু পেলাম টাইমের ভ্যালু কত ছিল? 5.5। এখানে চলে আসলো, এটার ভ্যালু কত ছিল? সেটা হলো চলে আসলো 0.125। আর 0.125 মানে কত? 1/8। তাহলে তোমার কি হয়েছে? তাহলে তোমার অবশিষ্ট অংশ কত? 1/8। তাহলে তোমাকে এখানে বলছে কতটুকু অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ক্ষয়প্রাপ্ত কতটুকু অংশ হয়েছে? ক্ষয়প্রাপ্ত হয়েছে আগে ছিল কত? আগে ছিল এন নট, আর এখন অবশিষ্ট আছে কত? এন। তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে এন নট মাইনাস এন। এন এর ভ্যালু কত? 1/8 এন নট। তাহলে এখানে কত চলে আসে? এখানে চলে আসে 7/8 এন নট। তাহলে এখানে কি 7/8 এন নট আছে? নাই। তার মানে সঠিক উত্তর নেই। তারপর কি বলছে? নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান? তাহলে নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান? তাহলে প্রোটন সংখ্যা নিউট্রন মানে কি? নিউট্রন মানে হলো ভর সংখ্যা, মানে পি মাইনাস পি জেড। তাহলে জেড মানে কি? প্রোটন সংখ্যা। এই কত? 27 মাইনাস 13। এটা কত আসে? নিউটন সংখ্যা 14, বাট প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 13। তাহলে নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা এখানে মিলে নেই। ব্যাপারটা কি? এখানে যদি আমরা চিন্তা করি 7 মাইনাস 3, এখানে আসে 4, আর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 30 মিলে নেই। এখানে কত? নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা তোমার 2। আর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা তোমার কত? প্রোটন সংখ্যাও কত? 2। তার মানে কোনটা হবে অ্যান্সার? সি। ব্যাপারটা কি বলছে? এরকম একটা বিক্রিয়া দেওয়া, স্যার বলছে এক্স কণাটি কি? তাহলে খেয়াল করো, আমরা কি জানি? ওই যে বিক্রিয়কের তোমার ভর সংখ্যা, মানে বিক্রিয়কের মোট এ ইকুয়াল টু উৎপাদের মোটে। বিক্রিয়কের মোটে দেখো, বিক্রিয়কে তোমার যে ভর সেটা কত আছে? বেরিলিয়ামের জন্য 9, হিলিয়ামের জন্য 4, এই কার্বনের জন্য 12, আর এইটার জন্য আমরা ধরে নিলাম এতটুকু হলো এ, এতটুকু হলো জেড, তাহলে প্লাস এ। তাহলে কত চলে আসে? 13। এর ভ্যালু চলে আসে 1। এখন আমি যদি আর একটা কি জানি, বিক্রিয়কের মোট জেড ইকুয়াল টু উৎপাদের মোট জেড। তাহলে খেয়াল করো, বিক্রিয়কের ক্ষেত্রে কত? বিক্রিয়কের ক্ষেত্রে 4, আর হিলিয়ামের জন্য কত? বেরিলিয়ামের জন্য 4, হিলিয়ামের জন্য 2। এটা কত? 6, আর এটা হলো জেড। তাহলে এখানে জেড এর ভ্যালু কত চলে আসে? 0 চলে আসে। তাহলে এটা কি হবে? আর যে অবস্থা সেটা হলো তোমার এইটা 0, এটা 1। তাহলে এটা কোন কণা? এটা হলো নিউট্রন কণা। কোন কণা হবে? নিউট্রন। নিউট্রনের জন্য তোমার প্রোটন সংখ্যা 0, আর যে ভর সংখ্যা সেটা হয় 1। তারপর কি বলছে? তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক হলো এত, গড় আয়ু কত? তাহলে গড় আয়ু মানে কি? গড় আয়ু মানে হলো টাউ ইকুয়াল টু 1/λ।
তাহলে ল্যামডার ভ্যালু বা মৌলের ক্ষয় ধ্রুবকের ভ্যালু কত দিচ্ছে 6.93 ইন্টু 10⁻³ তাহলে আলটিমেটলি তোমার যে অ্যান্সার সেটা কত চলে আসে 144.3 ইয়ার। যেহেতু এটা ইয়ার ইনভার্সে বসাইছো তাহলে এককটা কি চলে আসবে, ইয়ারে চলে আসবে। তারপর কি বলছে, বোসন কণা কোন বলের ক্ষেত্রে ক্ষেত্রকণা হিসাবে কাজ করে? বোসন কণা কোন বলের ক্ষেত্রকণা হিসাবে কাজ করে? দুর্বল নিউক্লিয় বল। তারপর কি বলছে, বোর মডেলের সাথে সংগতিপূর্ণ কোনটা ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে? হ্যাঁ ঠিক আছে। বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে না। বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে? হ্যাঁ নির্ভর করে। কারণ হলো তোমার দেখতে হবে যে আমরা যখন ধরো 1 নম্বর কক্ষপথের কথা যদি চিন্তা করি, 1 নম্বর কক্ষপথে তোমার শক্তিটা কত -13.6 ইলেকট্রন। 2 নম্বর কক্ষপথের যে শক্তি সেটা কত -3.51 ইলেকট্রন। তাহলে তোমার যদি 1 নম্বর থেকে সে 2 নম্বরে যায়, 1 নম্বর থেকে 2 নম্বরে গেলে তার কি করতে হবে, আরো শক্তি শোষণ করতে হবে। কারণ 2 নম্বর কক্ষপথের তোমার যে শক্তি সেটা কি হয়েছে, বেশি হয়েছে। আবার 2 থেকে যখন 1-এ যাবে তখন তার শক্তি কমাইতে হবে, তাহলে সে কি করবে, শক্তি বিকিরণ করবে। তার মানে দেখা যাইতেছে কক্ষপথের শক্তির উপর নির্ভর করতেছে যে কত শোষিত হবে, কতটুকু বিকিরিত হবে এটা। তারপর বলতেছে ইলেকট্রনের কক্ষপথ গুলো নির্দিষ্ট ব্যাসার্ধের। হ্যাঁ, ইলেকট্রনের যে কক্ষপথ আছে সেটার ব্যাসার্ধ কি থাকে, ফিক্স থাকে, একক 3। তারপর কি বলছে, একটি সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয় কোনটা? এটি শুধু আকর্ষণধর্মী বিনিময় কণা কোন? এই বল অত্যন্ত তীব্র, ঠিক আছে। এই বলের পাল্লা অসীম না, এই বলের পাল্লাটা হলো, নিউক্লিয় বলের পাল্লাটা হলো 10⁻⁻15 মিটার। কোন রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এটি একটি নিউক্লিয়ার বিক্রিয়ায় কোনটা সংরক্ষিত থাকে? তারপর কোশ্চেনটা বলতেছে একটি নিউক্লিয় বিক্রিয়া কি সংরক্ষিত থাকে? নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয়ন সংখ্যা, রৈখিক ঘটক সমতা 3টে সংরক্ষিত থাকে। কিভাবে? নিউক্লিয়ন সংখ্যা মানে কি, ভর সংখ্যা, মানে একটা বিক্রিয়কের মোট ভর সংখ্যা আর উৎপাদন মোট ভর সংখ্যা এইগুলা কি থাকবে, সমান থাকবে। আর একটা বিক্রিয়কের মোট আর একটা বিক্রিয়কের রৈখিক ভরবেগ আর উৎপাদের রৈখিক ভরবেগ এটাও কি থাকবে, সংরক্ষিত থাকবে। আর সমতা বলতে কি বুঝাইতেছে? সমতা বলতে বুঝাইতেছে যে নিউক্লিয়ন সংখ্যা সমান হইল আর প্রোটন সংখ্যা সমান হইল উভয় ক্ষেত্রে, এটাকে একটা আমরা সমতা বলতেছি। তারপর কোশ্চেন দেখা হবে, তারপর কোশ্চেন কি বলতেছে ফটোতড়িৎ ক্রিয়ায় রঞ্জন রশ্মি কি সৃষ্টি করতে পারে? রঞ্জন রশ্মি ফটোতড়িৎ ক্রিয়া সৃষ্টি করতে পারে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা রাখে আর তরঙ্গ দৈর্ঘ্য 1, 2, 3 তিনটাই সঠিক। তারপর বলছে এক ইউনিয়ন সমান কত? 1.66057 ইন্টু 10⁻27। ব্যাপারটা কি বলছে, বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু n কক্ষপথে মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত কত? মনে রাখবা বিভব শক্তি মোট শক্তির কয় গুণ? 2 গুণ। তাইলে এখন দেখো তোমাকে বলছে ফার্স্টে কি রাখতে বলছে, মোট শক্তি রাখতে বলছে। তাহলে ET/EP কত? 1/2, মানে 1:2। তারপর কি বলছে, প্লাঙ্কের ধ্রুবকের সাথে নিচের কোন রাশিটির মাত্রা অভিন্ন? তাহলে প্লাঙ্কের ধ্রুবক মানে এইচ এর একক কি? জুল সেকেন্ড। এখন কেন করো, কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগের যে ফর্মুলা সেটা হলো L=mdr। m মানে কি? m মানে হলো কেজি, বেগ মানে কি? মিটার পার সেকেন্ড, আর r মানে কি? মিটার। তাহলে আলটিমেটলি চলে আসলো কি? কেজি মিটার স্কয়ার s ইনভার্স 1। এখন দেখো w আমরা কি জানি? fs জানি। w একক কি? জুল, আর f এর একক কি? নিউটন, এটা মানে সেকেন্ড। এখন নিউটন মানে কি? নিউটন মানে হলো কেজি মিটার s ইনভার্স 2, আর s মানে কি? s মানে হলো মিটার। এগুলো এককে নিয়ে আসলাম। তাহলে জুল মানে কি? কেজি মিটার স্কয়ার s ইনভার্স 2। এখন একটা কাজ করি, কেজি মিটার স্কয়ার s ইনভার্স 1, এখানে একটা s ইনভার্স 1 আনবো, এক্সট্রা s ইনভার্স 1 আনছি, তাই s এনে কাটাকাটি করে দিতে হবে। তাহলে কি চলে আসলো, কেজি মিটার স্কয়ার s ইনভার্স 2, এখানে চলে আসলো তোমার s। তাহলে এই পুরাটা মানে কি? পুরাটা মানে তুমি মাত্র বাই করলা জুল, তাহলে জুল সেকেন্ড। দেখা যাইতেছে কৌণিক ভরবেগের সাথে প্লাঙ্কের ধ্রুবকের একক মিল পাইছি, তাহলে কৌণিক ভরবেগ ক্যান্সার। আবার বলছে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচে কোন কণাটি ক্রিয়া করে? কোনটা? মেসন। আবার কি বলছে, তেজস্ক্রিয় মৌলের 2টি আলফা কণা ও 3টি বিটা কণা নিঃসরিত হলে পারমাণবিক সংখ্যা z ও ভর সংখ্যা a হলে এর মান কত হবে? নতুন এটার মান কত হবে? তাহলে এখানে কি বলতেছে, এখানে তোমার যে একটা মৌল ছিল সেখান থেকে তোমার কয়টা আলফা কণা নিঃসরিত হয়েছে? 2টা, আর 3টা
বিটা কণা কি হচ্ছে নিঃসরিত হচ্ছে। তাহলে তোমার কি হবে, তাহলে তোমার আমরা কি জানি আলফা কণা মানে কি, আলফা কণা মানে হলো তোমার ভর সংখ্যা 4, এটা 2, এটা হবে কি আলফা কণা মানে কি, আলফা কণা মানে হলো তোমার হিলিয়াম কত 2+। বিটা কণা মানে কি, বিটা কণা মানে হলো 0 - 1। তাহলে তোমার নতুন যেটা হবে সেটা কি হবে, তোমার এখান থেকে কি নিঃসরিত হবে, আলফা কণা। আলফা কণা কয়টা নিঃসরিত হবে, 2টা। তাহলে 2 গুণ, এখন জেড দ্বারা আমরা কি বুঝাইতেছি, জেড দ্বারা বুঝাইতেছি যে প্রোটন সংখ্যা। তাহলে 2 গুণ আলফা কণার প্রোটন সংখ্যা কত, 2 প্লাস এখানে দেখো কয়টা বিটা কণা নিঃসরিত হবে, 3টা। তাহলে কি লিখবো, 3 গুণ -1। আলটিমেটলি এখানে তোমার কত চলে আসবে, জেড 4 - 3। তাহলে আলটিমেটলি চলে আসবে 1। এটা এখানে অ্যান্সার হয়ে যাবে জেড -1। তাহলে এটা প্রথম সংখ্যা হবে জেড -1। ওকে, এবার ভর সংখ্যা কি হবে দেখো, এখানে কি হবে, আলফা কণার ভর সংখ্যা মাইনাস বিটা কণার ভর সংখ্যা। তো আলফা কণা কয়টা, 2টা। আলফা কণা একটা আলফা কণার ভর কত, 4। তাহলে কতটা ভর, 2 গুণ 4। আর বিটা কণার তো কোনো ভর নেই, তাহলে আলটিমেটলি কত হবে, a - 8 হবে। তাহলে a - 8 জেড -8। তারপর নিম্নে কোনটি তেজস্ক্রিয়তার একক নয়, কোনটা, বোর। বোর কোন তেজস্ক্রিয়তার একক নয়, রাদার ফোর্ড, বেকেলেল, কুরি, এগুলো সব তেজস্ক্রিয়তার একক। তারপর কি বলছে, নিম্নের কোনটি গামা রশ্মির ধর্ম। গামা রশ্মি কি, গামা রশ্মি হলো 0 0। এর কি কোনটি গামা রশ্মির ধর্ম, দেখো এখানে এটার কোনো কি নাই, আদান নাই, তাই এটাকে বলা হয় কি আদান নিরপেক্ষ। আবার দেখো কি বলতেছে, তারপর বলতেছে একটা ভর 40, এটার ভর 40 40 40। তাহলে কি হবে, এটা হবে পারস্পরিক কি আইসো বার। তারপর কি বলছে, কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধের সাথে ক্ষয় দ্রুতির সম্পর্ক কি, অর্ধের ফর্মুলা কি, T½ = ln2 বাই ল্যামডা। তাহলে ln2 মানে কি 0.693 বাই ল্যামডা, 0.693 বাই ল্যামডা মানে কি দিলাম। তারপর কি বলছে, তারপর বলতেছে এ ও বি দুটি মৌলের পরমাণু সংখ্যা বনাম সময় লেখচিত্রে নিচের কোনটা সঠিক। নিচের কোনটা সঠিক, এই কোনটা লেখচিত্র দেওয়া আছে, আর নিচের কোনটা সঠিক এটা জানতে চাইছি। তো খেয়াল করো এখানে কি বলছে, এখানে বলতেছে যে এই যে আমরা যদি খেয়াল করি একটা সময় ধরি, ধরো টি সময়, আমরা এক্স অক্ষের সমান্তরালে একটা লাইন টানি, এই যে এই মাত্রা সলভ করার জন্য এক্স অক্ষের সমান্তরালে লাইন টানলাম। তাহলে দেখো এখানে তোমার এই পয়েন্টের জন্য আমরা যেই সময়টা পাইছি সেটাকে আমরা ধরে নিলাম T1। আর এখানে যে তোমার এদিকে যদি আমরা তাহলে খেয়াল করো এইটা যেটা পাইলাম সেটাকে ধরো এই পয়েন্টটার নাম NA আর এই পয়েন্টটার নাম NB। তো লক্ষ্য করলে দেখবা যে তোমার যে সময়ের সাথে সাথে দেখা যেতেছে যে দেখো এর ক্ষেত্রে পরমাণু সংখ্যা হইতেছে এতটুকু, এর ক্ষেত্রে পরমাণু সংখ্যা হইতেছে কতটুকু, বি এর ক্ষেত্রে পরমাণু সংখ্যা হইতেছে এতটুকু। তার মানে দেখা যেতেছে তোমার সময় সাথে সাথে এর পরমাণু সংখ্যা দ্রুত তোমার কি হইতেছে, কমে যেতেছে। দেখো এই যে এখানে T1 সময় তোমার এর পরমাণু সংখ্যা ছিল এখানে, আর বি এর পরমাণু সংখ্যা ছিল এর উপরে, দেখছো উপরে। আবার দেখো এইটাকে যদি আমরা T2 ধরি, T2 সময় পরমাণু সংখ্যা এর পরমাণু সংখ্যা ছিল এখানে, আর বি এর পরমাণু সংখ্যা ছিল কোথায়, উপরে। তাহলে দেখা যাইতেছে যে এর পরমাণু সংখ্যা, এখানে বলা যাইতেছে এর পরমাণু সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, বি এর তুলনায় এর পরমাণু সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। পরমাণু সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে তার মানে কি ভাঙ্গন বেশি, মানে পরমাণুর ভাঙ্গন কি বেশি, পরমাণুর ভাঙ্গন বেশি মানে কি তেজস্ক্রিয়তা বেশি। তাহলে দেখা যাইতেছে এর পরমাণু সংখ্যা দ্রুত হ্রাস পাইতেছে, তার মানে ভাঙ্গন বেশি, তার মানে কি তেজস্ক্রিয়তাও তোমার কি বেশি। তারপর কি বলছে, বি মৌলটির অর্ধেক কম। তাহলে দেখো বি এর ক্ষেত্রে কি হইতেছে, বি এর ক্ষেত্রে তোমার ভাঙ্গনটা কম, আর কি এর তুলনায় বি এর ভাঙ্গনটা কম। আর আমরা তোমার T½ মানে অর্ধেক কি জানি ln2 বাই ল্যামডা। এখন ভাঙ্গন কম তার মানে তোমার যে ক্ষয় ধ্রুবক আছে সেটাও কি কম। তাহলে ক্ষয় ধ্রুবকের যদি কম হয় অর্ধেক কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, কিন্তু বলছে এখানে অর্ধেক কম, তাহলে এটা ভুল। তারপরে কি বলছে, বি মৌলটি ক্ষয় হতে অধিক সময় লাগবে। হ্যাঁ দেখতেছি বি মৌলটি আস্তে আস্তে ভাঙতেছে, তার মানে ক্ষয় হতে কি সময় লাগবে, ক্ষয় হতে বেশি সময় লাগবে যেহেতু আস্তে আস্তে ভাঙতেছে। কত হবে, 1 ও 3। তারপর কি বলছে, এখানে বলতেছে এখানে তোমার কি আছে, এখানে তোমার 27 13, এখানে 4 2, এখানে এক্স এর যেটা সেটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম জেড। তাহলে কত হবে, 27 + 4 বিক্রিয়কেরটা আর উৎপাদকটা কি হবে, সমান হবে a + 1।
তাহলে এখানে এর ভ্যালু কত চলে আসে, 27 প্লাস 4 31 মাইনাস 1 মানে কত, 30। তাহলে ভর কত হবে, 30। আর আমরা যদি প্রোটন সংখ্যা জানতে চাই তাহলে কত, 13 প্লাস 2 আর ওখানে জেড প্লাস কত 0, জেড ইকুয়াল টু কত, 15। তাহলে দেখো এটা কার জন্য, 15 প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কার, 15 পারমাণবিক সংখ্যা হইল তোমার কার, ফসফরাসের। আর তারপর কি বলছে, এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগের ফর্মুলা কোনটা, এন তম সি নাম্বারটা। তারপর কোশ্চেনটা কি, এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ কি, এটা ই বাই √4πε0 এন আর টু দি পাওয়ার এন। তো এখানে আমরা আর এর ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ε0 বাই পাই ভি স্কোয়ার জে। আর আমরা বেগের ফর্মুলা কি জানি, বেগের ফর্মুলা হয় এটা উল্টা, বাট এখান থেকে তোমার পাই এমটা বাদ যায় আর এখান থেকে একটা এন এইচ বাদ যায়, তাহলে ফর্মুলাটা চলে আসে ই স্কোয়ার জেড বাই এন এইচ ε0। কয়টা বাদ গেছে, 2টা, তাহলে সামনে আসে 2। আর এখানে তোমাকে কি বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে এটা কি হাইড্রোজেন, তাহলে হবে ই স্কোয়ার বাই এন এইচ ε0। যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা একটু ভাঙি, তাহলে দেখবো ওই ফর্মেটটা চলে আসবে। কি লেখা আছে, 2πε0 n আর n। তাহলে খেয়াল করো, ই রুট করলে কি আসবে, রুট করলে 2√πε0 n আর n। আর n মানে কি, আর n মানে হলো এই ফর্মুলাটা, কিন্তু এখানে তোমাকে হাইড্রোজেন যেহেতু বলে দিচ্ছে, জেড এর ভ্যালু কত বসাই দিতে হবে, 1 বসাই দিতে হবে। তাহলে n স্কয়ার h স্কয়ার ε0 বাই পাই n স্কয়ার, আর জেড এর ভ্যালু কত, 1, যেহেতু হাইড্রোজেন বলে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি তুমি কাটাকাটি করো, এই যে পাই, এই পাই এন কাটা, তাহলে এখানে তোমার কত চলে আসে, এখানে তোমার চলে আসে ই বাই 2 √, ই কোথায়, ই বাই 2 √ε0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ই স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে তোমার যেটা চলে আসবে ই বাই 2ε0 n h বাই কি, এটা কোথায় চলে যাবে, উপরে, তাহলে কি হলো ই স্কোয়ার বাই 2n h ε0। খেয়াল করো এইটা আর এটা কি আসছে, সমান আসছে, তাহলে অ্যান্সার হবে কোনটা, এইটা। তারপর কোশ্চেনটা খেয়াল করো, তারপর কোশ্চেনে একটা ছবি দেওয়া আছে আর বলতেছে ইকুয়াল টু হোয়াট। এখন ইকুয়াল টু হোয়াট এটা যদি খেয়াল করতে চাও তাহলে দেখো এখানে এক্স অক্ষ বরাবর তোমার কি চেয়েছে, সময় চেয়েছে। আচ্ছা ভালো কথা, এখানে একটা জিনিস দেওয়া আছে যে এ বিন্দুতে যখন আসবে তখন তোমার এই যে পরমাণু সংখ্যাটা কত হয়ে যাবে, পরমাণু সংখ্যাটা হয়ে যাবে 0.5 n0। তার মানে যখন এ বিন্দুতে আসলো তখন তোমার কি হয়ে গেছে, তোমার পরমাণু সংখ্যা কত হয়ে গেছে, 0.5 n0। তার মানে যে সময়ের জন্য তোমার আদিতে পরমাণু সংখ্যা ছিল n0 আর এ বিন্দুতে তোমার হয়ে গেছে কত, 0.5 n0। এই 0.5 n0 মানে কি, n0/2। আমরা কি জানি, যদি অবশিষ্ট পরমাণু সংখ্যা যদি আদি পরমাণু সংখ্যার অর্ধেক হয় তখন যে সময়টা পাই সেটা কি, অর্ধায়ু। তাহলে এ বিন্দুতে যখন তোমার পরমাণু সংখ্যা n0/2 হয়ে যাবে তখন যে সময়টা পাবে সেটা অর্ধায়ু। অর্ধায়ুর ফর্মুলা কি, অর্ধায়ুর ফর্মুলা হলো t ½ = 0.693/t ল্যামডা, কোনটা সি। তাহলে কি বলছে, উদ্দীপকের বি সমান কত, উদ্দীপকের বি কোনটা, এই যে এইটা বি, যেটা আছে বি মানে পরমাণু সংখ্যা বি যখন, তখন তোমার সময়টা কত, বি এর জন্য, বি এর জন্য এই যে দেওয়া আছে, বি এর জন্য তোমার সময়টা কত, 1/λ। বি এর জন্য তোমার সময়টা কত, 1/λ। তাহলে আমরা জানি যদি তোমার সময় 1/λ হয় তাকে আমরা কি বলতেছি, গড় আয়ু। তাকে আমরা কি বলতেছি, যদি সময় 1/λ হয় তাহলে তাকে আমরা কি বলতেছি, গড় আয়ু। গড় আয়ুর সংখ্যাটা কি ছিল, যদি অবশিষ্ট পরমাণু সংখ্যা 1/e গুণ হয়, আদি পরমাণু সংখ্যার 1/e গুণ হয় তখন যে সময়টা পাবো সেখানে গড় আয়ু। আর 1/e মানে কত, 0.37 n0। তার মানে যখন তোমার সময়টা 1/λ তখন তোমার পরমাণু সংখ্যা কত, 0.37 n0। 0.37 n0 তাহলে 0.37 n0 এটি কত, 0.37 n0। তাহলে বি এর মান কত, 0.37 n0। তারপর কি বলছে, তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণু সংখ্যা n0 কত সময় পর n পরমাণু অবশিষ্ট থাকবে। তাহলে তোমার n ইকুয়াল টু কি জানো, n0 e to the power minus λt। এখন তোমাকে এখানে বলছে কত সময় পর, মানে সময়টা চাইছে, মানে সময়টা যেহেতু চাইছে n/n0 e to the power minus λt। এখন আমরা কাজ করে দিই, আমরা এই যে এখানে ই এই পাশে গেল গিয়ে, তাহলে n0 equal to minus λt।
তাহলে টি ইকুয়াল টু কত চলে আসে, টি ইকুয়াল টু চলে আসে -1/λ n/n নট, -1/λ ln n/n নট সি নম্বরটা। তারপর কি বলছে, তারপরটা বলতেছে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন যখন n = 3 থেকে n = 2 তে আসে তখন নিশ্চিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য 1/λ = কি জানি, 1/λ RH, যেহেতু হাইড্রোজেন RH z² 1/n ছোট স্কোয়ার মাইনাস 1/n বড় স্কোয়ার। তো খেয়াল করো এখানে 1/λ আমরা পাইলাম RH ঋণাত্মক ধ্রুবক, আর যেহেতু এখানে তোমার হাইড্রোজেন বলছে প্রোটন সংখ্যা তাহলে কত 1, আর এখানে n ছোট, তাহলে 3 আর 2 এর মধ্যে ছোট কত 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে কত চলে আসে 1/λ, এখানে চলে আসে তোমার RH, এটা চলে আসে 5/36, অর্থাৎ λ = কত 36/5 RH। আচ্ছা এখানে ঋণাত্মক ধ্রুবক RH না ইউজ করে আর ইউজ করছে, তাহলে 36/5, যেহেতু ঋণাত্মক ধ্রুবক RH এর বদলে আর ইউজ করছে অপশনে। কি বলছে তারপর কোশ্চেনটা বলতেছে কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে তখন এটি নিশ্চিত করো কি ফোটন। আলফা কণা না, কারণ আলফা কণার ক্ষেত্রে তোমার এই যে ভর সংখ্যা এটা কি থাকে অপরিবর্তিত থাকে না, ভিন্ন থাকে। নিউটনের ক্ষেত্রে কি এটা হলো তোমার কি নিউটন কণা মানে কি, নিউটন কণা মানে হলো 1 0, আর বিটা কণা মানে কি, বিটা কণা মানে হলো -1 0। কোনটা, আর ফোটন কণা মানে কি, ফোটন কণা মানে হলো গামা কণা বিস্ফোরণে যেটা হয়। গামা কণা বিস্ফোরণের জন্য কোনটা 0 0। তাহলে এখানে দেখা যাইতেছে তোমার ভর সংখ্যা আর ফোটন সংখ্যা কি আছে অপরিবর্তিত আছে, তাই আনসার কি হবে ফোটন। কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসৃত হতে পারে না, ফোটন তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসৃত হতে পারে না। তারপর কোশ্চেনটা কি বলছে, নিচের কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয় চুম্বকে শক্তি উৎপাদন করা কোন বিক্রিয়া নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তারপরটা বলতেছে যে কি মৌল থেকে আলফা কণা নিঃসৃত হয়ে কিউ পাইছো, কিউ মৌল থেকে গামা কণা নিঃসৃত হয়ে আর পাইছো, আর মৌল থেকে বিটা কণা নিঃসৃত হয়ে এস পাইছো। এখন কি হয়েছে বলছে আলফা বিটা গামা কণা যথাক্রমে নিঃসৃত হয়েছে, আর পি এর পারমাণবিক সংখ্যা কত জে। পি এর পারমাণবিক সংখ্যা পেলে কত, তোমার পি এর যে পারমাণবিক সংখ্যা সেটা হলো ধরো জে। এখন বলতেছে যে নিচের কোন মৌল দুইটি একই নিউক্লিয় প্রজাতির। আর এখানে আমরা ধরে নিলাম, আমরা একটা জিনিস ধরে নিলাম যে এটার ভর সংখ্যা হলো পি। এখন খেয়াল করো, এখন যদি আমরা কিউ এর ক্ষেত্রে চিন্তা করি, কিউতে কি হয়েছে, কিউতে আলফা কণা নিঃসৃত হয়েছে। তার মানে এখান থেকে যদি আলফা কণা নিঃসৃত হয় তাহলে ভর কত কমবে, আলফা কণার জন্য ভর কমে 4, আর ফোটন সংখ্যা কত কমবে, সেটা কমবে হলো তোমার 2। আর গামা কণা নিঃসৃত হয়েছে, তার মানে আর এর কোনো চেঞ্জই হবে না। গামা কণার জন্য তোমার কি হয়, সবকিছু আনচেঞ্জ থাকে। এটা কত, এটা 4, এটা 2। এখানে কত হবে, এখানে উপরে থাকবে তোমার যেহেতু আনচেঞ্জ, মানে এখানে আগে যা ছিল a-4 আর z-2 এটাই থাকবে। এবার বিটা কণা, বিটার জন্য কি হয় 0 - 1। তাহলে আচ্ছা এখন আমাকে বলছে নিচের কোন মৌল দুইটি একই নিউক্লিয় প্রজাতির, মানে তোমার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। কোথায় কোথায় ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, কিউ আর এর ক্ষেত্রে তোমার দেখা যেতেছে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম। কিন্তু এস এর ক্ষেত্রে কি হবে, এস এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে এস এর ক্ষেত্রে হবে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 0, তার মানে এটা যেমন ছিল তার a-4, আর এখানে হয়ে যাবে কত, এখানে -1, মানে আরো 1 কি হবে, যেহেতু -1 দেওয়া তার মানে এখানে আরো 1 বাড়বে +1, তার মানে এখানে হয়ে যাবে z-1। তাহলে এখানে দেখা যাচ্ছে নিচের কোন মৌলটি দুইটি একই নিউক্লিয় প্রজাতির, যেহেতু তোমার প্রোটন সংখ্যা ভর সংখ্যা কিউ এবং আর এর ক্ষেত্রে তোমার সমান আসছে, তাহলে কিউ ও আর। এস মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তাহলে এস মৌলটির পারমাণবিক সংখ্যা আমরা কত বাইর করে ফেললাম, z-1। তারপর বলছে অর্ধায়ু ও গড়ায়ুর মধ্যে গড়ায়ু কত গুণ। তাহলে আমরা দেখো অর্ধায়ু আমরা কি জানি, অর্ধায়ু আমরা জানি T12 = 0.693/1/λ, আর 1/λ মানে কিন্তু গড়ায়ু। তার মানে গড়ায়ুর কত গুণ 0.693 গুণ। আচ্ছা তারপর কোশ্চেনটা খেয়াল করি, তারপর কোশ্চেনে কি বলছে, তেজস্ক্রিয়তা একটি কি ঘটনা, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ঠিক আছে।
তারপর এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, ঠিক আছে, বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা এটা প্রভাবিত হয় না, এইটাও ঠিক। তার মানে কোনটা অ্যান্সার? 1 2 3। তারপর কি বলছে? আইসোটোপ, টোপের অর্থ কি? আইসোটোপ মানে টোপের অর্থ কি? টোপের অর্থ হলো স্থান, টোপের অর্থ কি? স্থান। তারপর বলছে 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কোনটা? 932 মেগা ইলেকট্রন। তারপর বলছে কোন নিউক্লিয়াসের ভর ত্রুটি 0.0337 এই এমইউ হলে বন্ধন শক্তি কত? বন্ধন শক্তি তোমার ফর্মুলাটা কি হয়, যে এখানে যে ভর ত্রুটি আছে সেটা যদি এই এমইউ তে বসাই আর 932 গুণ করবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে মেগা ইলেকট্রোভোল্টে। তো এখানে কত চলে আসে? এখানে দেখো তোমার দেওয়া আছে কত? দেওয়া আছে তোমার 0.0377 এমইউ ইন্টু 932 1 মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা, তারপর কোশ্চেনটা কি? তারপর কোশ্চেনটা হলো রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান হলো 1.097 × 10⁷ মিটার ইনভার্স ওয়ান। তারপর বলছে কি 1 এমইউ ভরের সমতুল্য শক্তি ইলেকট্রোভোল্টে কত? 1 এমইউ মানে কত? যে 1 এমইউ মানে হলো তোমার, এমইউ মানে হলো 932 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে মেগা ইলেকট্রোভোল্ট থেকে ইলেকট্রোভোল্টের নিচে তোমার কি করতে হবে? 10⁶ দ্বারা গুণ করতে হবে, তাহলে ইলেকট্রোভোল্ট আসবে। এটাকে লেখা যায় 9.32 ইন্টু 10⁶ ইন্টু 10² ইলেকট্রোভোল্ট। কত আসে? 9.32 ইন্টু 10⁸ ইলেকট্রোভোল্ট। 9.32 বা 9.338 এটা হলো। বলো তারপরটা কি হয়েছে? তারপরে এখানে দেখো 200 একটি ফিশন বিক্রিয়া, মানে যেখানে এটা কি, এটা 2টা নিউট্রন, 2টা প্রোটন, 3টা নিউট্রন, 3টা প্রোটন, এটা কি হয়েছে? তো খেয়াল করলে দেখো এখানে তোমার যে এখানে তোমার কত আছে? এখানে তোমার আছে 92, মানে প্রোটন সংখ্যা 92 আছে। এই পাশে 56 36, এই পাশেও তোমার দেখবা প্রোটন সংখ্যা কত আসতেছে? 92। তার মানে এইটা যদি এক্স হয় তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে? 0। কিন্তু খেয়াল করো তার ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা 235, এখানে 1 হলো 236, টোটাল হলো তাহলে কত? 236। কিন্তু এখানে আছে, এটা হিসাব করলে দেখবা 233, তাহলে কত গ্যাপ আছে? 3 গ্যাপ আছে। এখন আমি যদি এইটা 1 করে এখানে 3 দ্বারা গুণ করি, তাহলে তো আমরা এখানে 236 হয়ে যাবে, কারণ এখানে তো ডাইরেক্ট এখানে 0 এখানে 3 এরকম হওয়ার তো চান্স নেই। এখানে 0 হইতে হবে, এখানে 1 হইতে হবে। তারপর তার সামনে যদি আমি 3 গুণ করে দিই, তাহলে তো টোটাল হয়ে গেল, 3টা পাই গেছে। তার মানে 1 0, এটা মানে কি? এটা মানে হলো 3টা নিউট্রন। তারপর কি বলছে? 73 নম্বরে বলতেছে নিউট্রনের ক্ষেত্রে সঠিক কোনটা? নিউট্রনের ক্ষেত্রে সঠিক হলো এটা চার্জিং। দেখো এই যে নিউট্রন, এটা 0 1, এখানে কোনো চার্জ নাই। এটি ক্ষয়প্রাপ্ত হলে একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি এন্টি নিউট্রনও তৈরি করতে পারে। হ্যাঁ, এটাও সঠিক। এটি অত্যাধিক ভেদন ক্ষমতা সম্পূর্ণ। অত্যাধিক এটা কি সম্পূর্ণ? ভেদন ক্ষমতা সম্পূর্ণ, এটাও সঠিক। তাহলে মুখস্থ টাইপের। তাহলে অ্যান্সার কত হবে? 1 2 3। তারপর বলছে কোন তেজস্ক্রিয় মৌলের একদিন পর 1/16 অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত হবে? অর্ধায়ু বলা চাইছে ঘন্টায়। তাহলে খেয়াল করো, আমরা যদি লিখি n = n0 e⁻⁻ λt, তো এখন n কি বলছে? 1/16 অবশিষ্ট আছে, মানে 1/16 n0 not e⁻⁻ λt। n0 কাটা, তাহলে এখানে কত চলে আসবে? ln 1/16 মাইনাস λt। এখন দেখো ল্যামডা = কি চলে আসবে? ln 1/16 মাইনাস টি। এখন টি এর ভ্যালু কত? এখন টি এর ভ্যালু যদি খেয়াল করতে চাই, টি এর ভ্যালু হলো তোমার এখানে দেওয়া আছে কত? 1 দিন। তাহলে এখানে টি এর ভ্যালু 1 দিন যদি হয়, তাহলে এখানে -1 তাহলে আলটিমেটলি এখানে যেটা চলে আসে সেটা হলো 2.77 এই ইনভার্স। তাহলে খেয়াল করো এখানে তোমার বলছে অর্ধেক কত হবে? অর্ধেক মানে কত? টি হাফ। টি হাফ = কি? 0.693 বাই কি? ল্যামডা। তো 0.693 ল্যামডার ভ্যালু কত? 2.77। এখন এইটা তোমার কি দরকার? এই যে তোমার যে টি হাফটা, তাহলে সেটা কততে চলে আসবে? সেটা যে তোমার সময়টা সেটা চলে আসবে ডেতে। 0.693 বাই এখানে কত চলে আসছে? এখানে চলে আসছে 0.25 ডে। এখন 0.25 ডে। তো এখন আমার যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা কিন্তু চেয়েছে ঘন্টায়। তাহলে একদিনে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এখন একদিনে কয় ঘন্টা? একদিন হলো 24 ঘন্টা, তাহলে এটা চলে আসবে আওয়ারে। তাহলে কয় ঘন্টা চলে আসে? যে 6.00 আওয়ার, মানে 6 ঘন্টা।
তারপর কি বলছে, তারপর বলছে যে এখানে এক্স একটা মৌল আছে, সেখান থেকে বিটা কণা নিঃসরিত হয়েছে, তারপর যে মৌলটা পেলাম সেটা হলো ওয়াই, ওয়াই থেকে আবার আলফা কণা নিঃসরিত হলে আমরা পেলাম জেড, জেড থেকে গামা কণা নিঃসরিত হলে পাইলাম কি এম। এখন এম এম এর যে তোমার ভর সংখ্যা সেইটা তোমার কত দেওয়া আছে 210, আর এর যে পারমাণবিক সংখ্যা সেটা কত দেওয়া আছে 82। এখন ওয়াই একটা চেয়েছে, তার মানে কি হয়েছে দেখো জেড থেকে তোমার গামা কণা নিঃসরিত হয়েছে, তার মানে এখানে জেড এ যেই পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা ছিল সেটা এনেও গেছে, যেহেতু গামার ক্ষেত্রে কি হয়, গামার ক্ষেত্রে এটা তোমার কোনো অপরিবর্তিত করে না, তার মানে এখানে কত হবে 210, এখানে কত হবে 82। এখন কি বলছে, তাহলে ওয়াই থেকে কি নিঃসরিত হয়েছে, আলফা কণা নিঃসরিত হয়েছে। আলফা কণা নিঃসরিত হওয়া মানে কি, যে তোমার এখান থেকে ভর সংখ্যা তোমার 4 কমে গেছে, তাহলে অবশ্যই ওয়াই তে 214 থাকতে হবে, নাহলে তো 4 কমে 210 হবে না। আবার এখানে তোমার যে পারমাণবিক সংখ্যা আছে সেটা কি হয়ে গেছে 2 কমে গেছে, তার মানে এখানে যেহেতু 82 হয়েছে, তাহলে এখানে অবশ্যই 84 হওয়ার কথা আগে। বিটা কণা, বিটা কণা মানে কি 0 - 1, তার মানে বিটা কণা 0 - 1, তার মানে এখানে কি হবে, এখানে তোমার যে ভর সংখ্যা আছে সেটা 214 ছিল, কিন্তু এখান থেকে তোমার কি হয়েছে -1 হয়েছে, তার মানে এখানে তোমার কি হবে, এখানে তোমার অবশ্যই 83 থাকতে হবে, কারণ -1 মানে কি, যে তোমার যে পারমাণবিক সংখ্যা আছে তার সাথে কি হয়ে গেছে +1 হয়ে গেছে। দেখবা যখন তোমার মাইনাস থাকে তার মানে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখানে আমাদের কি চাইছে, এখানে আমাকে চাইছে ওয়াই মূলের পারমাণবিক সংখ্যা কত, ওয়াই মূলের পারমাণবিক সংখ্যা কত 84। এখন বলছে এক্স ও ওয়াই এরা কি পরস্পরের আইসোবার, কারণ এক্স এর পারমাণবিক ভর হলো 214, ওয়াই এর পারমাণবিক ভর কত 214। আবার কি বলছে, ভরের শিখারাজ্য অনুযায়ী অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এমবিআর ইকুয়াল টু এল ইকুয়াল টু আমরা কি জানি, এল ইকুয়াল টু NH/2 পাই। ওই যে কৌণিক ভরবেগ মানে এমবিআর, সেটাকে এল দ্বারা প্রকাশ করা NH/2 পাই। তারপরটা দেখো, তারপরটা কোশ্চেনটা বলতেছে যে ক্ষয় ধ্রুবকের মাত্রা নিচের কোনটি। ক্ষয় ধ্রুবক মানে কি ল্যামডা, ল্যামডার একক কি হয় সেকেন্ড ইনভার্স 1, মানে যদি সেকেন্ড হয় তাহলে সেকেন্ড ইনভার্স 1, যদি ডেতে হয় তাহলে ডে ইনভার্স 1, তাহলে এটার মাত্রা কি টি ইনভার্স 1। তারপরটা কি বলছে, তারপরটা বলছে n ইকুয়াল টু n নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি। এটা কি হয়, এটা হলো ডিকে গ্রাফ, মানে তোমার ই এর ভ্যালু ই নেগেটিভ না, ই নেগেটিভ হলে তোমার এটাকে বলা হয় ডিকে গ্রাফ। গ্রাফটা হয় কেমন, এই যে এরকম দেখতে, যেহেতু গ্রাফটা ই টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে এটা গ্রাফটা হবে ডিকে গ্রাফ, মানে এইভাবে নিচের দিকে নামতে থাকবে। তারপর কি বলছে, তেজস্ক্রিয় বস্তুখণ্ডের গড় জীবন কি। গড় জীবন মানে কি, গড় জীবন মানে হইলো গড় আয়ু, সেটাকে কি বলা হয় অনবত ল্যামডা। তারপর কি বলছে, বলছে একটি যখন কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয় তখন পর্যায় সারণীর মৌলটির অবস্থান পাশে সরে যায় কয় ঘর, 2 ঘর। কারণ কি, তোমার যে আলফা কণা আছে সেই আলফা কণার জন্য তোমার কি হয়, আলফা কণার জন্য তোমার এখানে হয় কত 4, এখানে হয় 2, তার মানে তোমার কি হয়ে যায় 2 কমে যায়। 2 কমে গেলে তোমার এই মৌলটার অবস্থান পাশের দিকে কত চলবে, যদি মৌলটা এখানে থাকে তাহলে বাম দিকে কত সরে যাবে 2 ঘর সরে যাবে। তারপরটা কি বলছে, তারপরটা বলতেছে নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। চৌম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় হলো, চৌম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় বিটা রশ্মি। কি বলছে, একটি বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসের কি বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের প্রোটন বৃদ্ধি পায়। কেন, বিটা কণা মানে কি 0 - 1, এই যে মাইনাসটা থাকার কারণে তখন দেখবা যে আমার যদি বিটা কণা নির্গত হয় তাহলে যেখানে যেই মৌলে পরিণত হলো ওই মৌল আমরা কি করি, পূর্বের মৌল থেকে 1 প্লাস করে দিই প্রোটন সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা কি হয়ে যায় 1 করে বাড়ে। তেজস্ক্রিয়তা শক্তি তার একক কি, ব্যাকেরেল, কুরি, রাদারফোর্ড, 3টে। তারপর বলছে নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি। এটা বলছে 1 কুরি ইকুয়াল টু কত, কুরি ইকুয়াল টু 3.7 × 10⁻10 ব্যাকেরেল। তারপর কি বলছে, তারপরটা বলছে এক্স হলো কি, এক্স হলো কি, তাহলে খেয়াল করো এখানে এটা কি হবে এ, এটা কি হবে জেড, তাহলে 3 + z = 2 + 2, তার মানে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু আসতেছে কত, জেড এর ভ্যালু আসতেছে +1, আর জেড এর ভ্যালু আসলে +1। এখন ভর সংখ্যা কত আসতেছে, ভর সংখ্যা দেখো 7 + 8
আর এখানে হবে 4 + 4, অতএব এই ইকুয়াল টু কত আসতেছে, এই ইকুয়াল টু আসতেছে 1। তাহলে তোমার যেটা আসতেছে সেটা কি, তোমার আসতেছে 1 1। তাহলে তোমার আসতেছে কি, তোমার আসতেছে হলো 1 1। এটা 1 1, এটা কি আসলে 1 1, এটা হলো প্রোটন। তারপর কি বলছে, তারপর বলছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, বিক্রিয়াটি হলো তোমার ফিশন বিক্রিয়া। বিক্রিয়াটি এই যে দেখো, এখান থেকে বড় একটা ছিল, বড়টা থেকে তোমার কি হচ্ছে, ভেঙে গেছে, ভেঙে টুকরা টুকরা পরিণত হয়েছে, তাহলে কি ফিশন। তাহলে দেখো এই বিক্রিয়াটির কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে দেখো বিক্রিয়াটা কার বিক্রিয়া, কার ফিশন বিক্রিয়া, ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া। একটি ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া, ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি নির্গত হয়। 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি কি হয়, নির্গত হয়। একটি ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি নির্গত হয়। তারপর কি বলছে, এক এমইউ মানে কি, এক এমইউ মানে 931 মেগা ইলেকট্রোভোল্ট, 31 × 10⁶ ইলেকট্রোভোল্ট, 1.6605 × 10⁻27 কেজি। আর ঠিক আছে, 1 2 3 3। তারপর কি বলছে, নিচের কোনটি চার্জ নিরপেক্ষ রশ্মি, কোন চার্জটি নিরপেক্ষ রশ্মি, গামা রশ্মি। তারপর কি বলছে, 1 কেজি ইউরেনিয়াম হতে শক্তির পরিমাণ কত। আমরা জানি একটা ইউরেনিয়ামের জন্য তোমার শক্তি নির্গত হয় 200 মেগা ইলেকট্রোভোল্ট। এখন আমরা দেখতে চাইতেছি 1 কেজির জন্য তোমার ইউরেনিয়াম সংখ্যা কত। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি জানি, আমরা জানি n = n/n। তো n মানে কি, W/m = n/n। ইউরেনিয়ামের যে এখন W ভ্যালু কিসে আছে, কেজিতে আছে, তাহলে গ্রামে নিব। 1 গ্রাম মানে কত, 1 কেজি মানে কত গ্রাম, 1 কেজি মানে কত গ্রাম, 1 কেজি মানে 10⁻³ গ্রাম, গ্রামে চলে গেছে, এটা গ্রামে চলে গেছে। আর এটা হলো তোমার কত, 235 × 6.0। তাহলে আমরা কি জানি, একটা ইউরেনিয়ামের জন্য কত হয়, 200 মেগা ইলেকট্রন। অতএব এখানে কয়টা ইউরেনিয়াম আছে, 2.81 × 10⁻24। এর জন্য কত হবে, 200 গুণ কত হয়, এখানে হয়ে যায় 5.64 × 10⁻26 মেগা ইলেকট্রন। এখন আমাদের কিসে নিতে হবে, আগে জুলে নিয়ে নিতে হবে। জুলে যদি নিই, এটা ফার্স্টে 10⁻6 ইলেকট্রোভোল্টে গেল। ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিতে কি জানি আমরা, 1 ইলেকট্রোভোল্ট = 1.6 × 10⁻⁻90 জুল। তাহলে এখান থেকে এটা চলে আসবে, তাহলে অ্যান্সারটা কত চলে আসে, 9.018 × 10⁻13 জুল। তো এখন আমাদের কি সীমিত হবে, কিলোওয়াটে। কিলোওয়াটে নিতে কি করবো, 3 × 10⁻6, 3.6 × 10⁻6 কিলোওয়াট। 3.6 × 10⁻6 কিলোওয়াট। কিসে চলে গেছে, কিলোওয়াটে চলে গেছে। কারণ আমরা কি জানি, 1 কিলোওয়াট মানে 3.6 × 10⁻6 জুল। অতএব 1 জুল মানে কি, 1/3.6 × 10⁻6 কিলোওয়াট। আলটিমেটলি কত চলে আসে, আলটিমেটলি চলে আসে 25.05 × 10⁻6। অতএব 2.505 × 10⁻7। 10 to the 2 point পেজে হবে 2 পয়েন্ট এর মধ্যে 4 সেকেন্ডে এই যে সবচেয়ে কম গ্রহণযোগ্যতা কার, আলফা গোনা। আর তারপর এটা কি বলছে, একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস প্রথমভাবে 90T34 এবং পরবর্তীতে এটা কনভার্ট হয়। তার মানে ইউরেনিয়ামটা তোমার কি হয়েছে, এই যে এরকম ছিল 38, এখান থেকে সে কনভার্ট হয়ে গেছে কোথায়, এরকম হয়ে গেছে। আবার এখান থেকে তোমার কি কনভার্ট হয়ে গেছে, এখান থেকে কনভার্ট হয়েছে এরকম। এখানে কি হয়েছে, এখানে দেখো, এখানে আগে ছিল 238 হয়ে গেছে 234, মানে কত কমছে, 4 কমছে। তার মানে আর এখানে ছিল 92 হয়ে গেছে 90, কত কমছে, 2 কমছে। তার মানে এটা কোনটা, আলফা কোনটা। আর এখানে কি হচ্ছে, এখানে ভরসা যা ছিল তাই ছিল, এখানে কি হয়ে গেছে, এখানে 90 ছিল হয়ে গেছে 91, তার মানে 1 বাড়ছে। তার মানে কোনটা হচ্ছে, বিটা
নেগেটিভ, এখানে -1, এখানে কত হয়, এখানে হবে 0, আর এখানে কত 4, মানে এটা বিটা নেগেটিভ মানে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে কোনটা অ্যান্সার, এও বিটা নেগেটিভ বা ইলেকট্রন। আর যদি বিটা বিটা প্লাস হইতো তাহলে আমরা বলতাম কি পজিট্রন। আচ্ছা তাহলে কোনটা অ্যান্সার, বিটা নেগেটিভ বা ইলেকট্রন, এটাকে কি বলি, ইলেকট্রন বলি। তো এখানে বলতেছে, তারপর কোশ্চেনটা বলতেছে নিচে কোন মৌলটির তেজস্ক্রিয়তা সর্বাধিক। তো এখানে বলা আছে যে অবক্ষয় ধ্রুবক যার বেশি তার তেজস্ক্রিয়তা সর্বাধিক। তাহলে গ্রাফতে দেখা যেতেছে, বলাই আছে প্রশ্ন খুবই সহজ করে দিছে, এ অবক্ষয় ধ্রুবক সবচেয়ে বেশি, তার মানে তেজস্ক্রিয়তা এ সবচেয়ে বেশি। তারপরটা কি বলছে, তারপরটা বলতেছে বিটা রশ্মি অ্যানায়ন আয়ন ক্ষমতা আছে, বিটা রশ্মি আয়ন ক্ষমতা আছে, ঠিক আছে। ভর 9.1 × 10⁻31। হ্যাঁ, বিটা রশ্মি আসলে যেটা ওই যে বিটা যেটা সেটাকে আর কি আমরা ইলেকট্রন বলতেছি। বিটা রশ্মি মানে আসলে আমরা কি বলতেছি এখানে, ইলেকট্রন। বিটা রশ্মি যেহেতু ইলেকট্রন হইতেছে তাহলে কি হবে, এখানে ভর 9.1 × 10⁻31 কেজি এটা হবে। এটা কি তৈরি করতে পারে, এটা প্রতি প্রবাহ সৃষ্টি করতে পারে 1, 2, 3, 3টে শব্দ। তারপর কি বলছে, নিউক্লিয়াসের ভর ত্রুটি সঠিক সমীকরণ নিচের কোনটা। ভর ত্রুটির ফর্মুলা আমরা কি জানি, ভর ত্রুটির ফর্মুলা আমরা জানি হিসাবকৃত ভর মাইনাস প্রকৃত ভর। হিসাবকৃত ভর কি হয়, আমরা কি জানি, হিসাবকৃত ভর কি হবে, প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ করি, আর নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, নিউটন এর ভর, তারপর কার ভর, নিউটনের ভর। এখান থেকে আমাদের মাইনাস প্রকৃত ভর কি বলাতে হবে, এরকমটা জেড এর নাম। তারপরটা কি দেখো, বলতেছে হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি হবে -13.6 ওয়াট, দ্বিতীয় পক্ষের শক্তি কি। আচ্ছা তাহলে হাইড্রোজেনের যে তোমার শক্তির ফর্মুলাটা এরকম ছিল, E⁻n - E0 * Z/n। E0 কি, E0 বা ভূমি অবস্থায় শক্তি কত, -13.6, আর Z মানে কি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত 1, আর n মানে কি কক্ষপথ সংখ্যা কত 2, তাহলে কত আসতেছে -3.4 ইলেকট্রন। তারপর কি বলতেছে তেজস্ক্রিয় কণা, আবার কি বলছে, তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর বেদন ক্ষমতা কার বেশি, গামা রশ্মির সবচেয়ে বেদন ক্ষমতা বেশি, তারপর বিটা কণা, তারপর আলফা কণা, তাহলে কত। তারপর কি বলছে, ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে কি হয়, ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে কি হয়, শক্তি শোষণ হয়। কারণ দেখো একটা উদাহরণ দিলে বুঝবা, যে প্রথম কক্ষপথের শক্তি কত -13.6 ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের শক্তি কত -3.41 ইলেকট্রন। যখন সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে তখন কি লাগবে, শক্তি বেশি লাগবে। তখন তাহলে সে কি করবে, পরিবেশ থেকে শক্তি আরো নিবে, তার মানে সে শক্তি যে আরো নিতেছে এটাকে আমরা কি বলতেছি, শোষণ করতেছে। যদি উল্টা হইতো তাহলে কি হইতো, বিক্রয় হইতো। আচ্ছা তারপর বলছে 2mu সমান কত, 2mu সমান কত এটা জানতে চাইছে। 2mu এটা কি লেখা যায়, 1mu লেখা যায়। তো 1mu এটাকে কি বলা হয়, 932 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে আলটিমেটলি এখানে কত চলে আসে, 1864 বা 1863 মেগা ইলেকট্রোভোল্ট। এখানে 932ও ধরা হয় অথবা 931.5ও ধরা হবে। যদি 931.5 ধরি, 931.5 ধরি, তাহলে এটা কত চলে আসবে, এটা চলে আসবে তোমার একদম অ্যাকুরেট 1863 চলে আসবে। 932 ধরতে হবে, 1863 বা 1864 বলছে ABC তিনটি তেজস্ক্রিয় মৌলের পর্দায় TA, TB ও TC। তো ফলদ্রুবক ল্যামডা A, ল্যামডা B, ল্যামডা C। এখানে ল্যামডা A বেশি, ল্যামডা B বেশি, ল্যামডা C কম। ল্যামডা A বেশি, তারপর ল্যামডা B, তারপর ল্যামডা C। এখন আমাদের বলছে কোন সম্পর্কটি সঠিক। এখন এখানে তোমার এখানে বলছে TA, TB, TC এগুলো কি অর্ধেক। তাহলে অর্ধেকের যে ফর্মুলাটা সেটা কি ছিল 0.693 ল্যামডা। তার মানে ল্যামডার যার বেশি টি তার কম, ল্যামডা যার বেশি টি তার কম, মানে অর্ধেকও তার কম। তাহলে ল্যামডা সবচেয়ে বেশি কার, এ, তাহলে অর্ধেক সবচেয়ে কম হবে কার, এ। ল্যামডা তারপর কি, ল্যামডা কম, ডি তারপর কম, তাহলে কি হবে টিবি, তারপর কি হবে টিসি। তাহলে সবচেয়ে কম হলো ল্যামডা সি, তাই অর্ধেক সবচেয়ে বেশি হলো টিসি।
তাহলে কি বলছে কোন কণার ভর শূন্য, কোন কণার ভর শূন্য, কোন কণার ভর শূন্য। পরমাণুর ব্যাসার্ধ কোন ক্রমের, কোন ব্যাসার্ধ কোন ক্রমের 10⁻10 মিটার। তারপর বলছে প্রথম কক্ষপথের শক্তি E1 হলে এনতম কক্ষপথের শক্তি হতো, এনতম কক্ষপথের শক্তি সেটা হতো E1 ইন্টু Z/N। এখানে Z এর ভ্যালু সম্পর্কে কিছু বলা নেই, তাহলে আমরা হাইড্রোজেন ধরে নিই, Z এর ভ্যালু হলো 1 E1/N। তারপর কি বলছে নিচে নিউক্লিয়াস দ্বয়কে কি নামে অভিহিত করা যায়। দেখো ভর সংখ্যা সমান, তার মানে আইসোবার। তারপর বলছে ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটা। ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হলো ঋণাত্মক চার্জ, এটা তো ভূত ধনাত্মক চার্জ নাই, ভর আছে একত্রিত। তারপর কি বলছে তাহলে খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে 222, এখানে আছে 214। তার মানে এখানে যদি আমরা বিক্রয়কে সমান করতে চাই তাহলে এখানে আরো কত লাগে, এখানে ভর ধর আমরা ধরে নিলাম আরো 8 লাগে, 8 আর 14 মিলে কত হয় 222 হয়, ঠিক আছে। আর এখানে তোমার কত লাগে, এখানে লাগে 4। তার মানে একটা আলফা কণার জন্য কত 4 আর 2, তাইলে তোমার এখানে কয়টা আলফা কণা লাগবে, দুইটা হইলেই তো 2 গুণ 4 মানে 8 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে কয়টা আলফা কণা, 2টা। তাহলে এই ছিল এমসিকিউ, এই হলো তোমাদের জ্ঞানগুলো, আর এই হলো এগুলো যেমন গুলো কোশ্চেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাস আমাদের সেমিকন্ডাক্টর শেষ হলে আমাদের এমসিকিউ সব শেষ।